আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। ভূতের রাজ্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সত্যিকারের ভয়ের ঘটনা শুনতে আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। আমাদের ভিডিওকে লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ঘটনা। প্রিয় লিসেনার্স, জুনি ভূতের দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এর আগে আপনারা শুনেছেন জুনি ভূতের প্রথম ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে জুনি নামের একটি মেয়ে ছিল। তার বয়স ছিল 16 থেকে 18 বছর বয়সী। এই জুনি অপরূপ সুন্দরী ছিল। তার বাবার নাম ছিল সমিত দে। জুনির মা ছিল এবং একটি ছোট ভাইও ছিল। তারা অত্যন্ত দরিদ্র পরিবার হলেও সুখে শান্তিতে বসবাস করছিল। জুনির বাবা বিভিন্ন মানুষের জমিতে বর্গা চাষি হিসেবে চাষাবাদ করত। জুনি এবং জুনির মা তারা দুজনেই বিভিন্ন মানুষের বাড়িতে কাজে সহযোগিতা করত। আর জুনির ছোট ভাই পড়াশুনো করত। এভাবেই তাদের দিন চলে যাচ্ছিল। ওই গ্রামে 3টি ছেলে, যার একজনের নাম তরু, আর একজনের নাম এনামুল, আর একজনের নাম জায়েদ হাসান। তিনজনেই খুব ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু। এর মধ্যেই তরু ছিল হিন্দু সম্প্রদায়ের এবং জুনিও হিন্দু পরিবারের ছিল। তরু জুনিকে পছন্দ করত, কিন্তু জুনি আসলে তরুকে তেমন একটা বেশি পছন্দ করত না। যাই হোক, কোনো একদিন জুনির আচরণে তার পরিবার অস্বাভাবিকতা খেয়াল করে এবং ওই রাতেই জুনি বাসার কাছে একটি মাঝারি সাইজের আম গাছের ডালে জুনি গলায় দড়ি দেয়, দিয়ে সুসাইড করে। জুনি কেন সুসাইড করেছে এটা তার পরিবারের লোকেরা জানতে পারেনি। হঠাৎ করে মেয়ের এরকম মৃত্যুতে জুনির বাবা সমিত দে উনি খুবই শোকে কাতর হয়ে পড়েন। কয়েকদিনের মধ্যেই উনি মারা যান। স্বামী এবং মেয়েকে হারিয়ে জুনির মা তিনি শোকে ভেঙে পড়েন এবং তিনিও কয়েকদিনের মধ্যেই মারা যান। জুনির ছোট ভাই, সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল। মা এবং বাবা বোনের মৃত্যুতে তার দেখাশোনার করার মতো পৃথিবীতে আর কেউ ছিল না। সেও কয়েকদিনের মধ্যে মারা যায়। গ্রামবাসী জুনির পরিবারকে নিয়ে আলোচনা করত যে কি হলো, হঠাৎ করে কি এমন হয়ে গেল, জুনি সুসাইড করলো, ওর পিতামাতা শোকে মারা গেল, ওর ভাইটাও মারা গেল, কিভাবে একটি পরিবার শেষ হয়ে গেল। রাস্তার পাশেই একটি ঘর রয়েছে জুনিদের, একটি টিনের ঘর এবং একটি সোনের ঘর ছিল। এই ঘরটি এখনো বিরান পড়ে আছে, কেউ সেখানে যায় না। মানুষ আলোচনা করত, কিন্তু কোনো কারণ খুঁজে পেত না যে জুনি কেন সুসাইড করলো। জুনির সুসাইডের 15 থেকে 20 দিন পর থেকেই শুরু হয় কিছু ঘটনা। তরু, এনামুল এবং জায়েদ হাসান তিনজনেই যেহেতু খুব কাছের বন্ধু ছিল, এরা সবসময় একসঙ্গে চলাফেরা করত। বিভিন্ন ধর্মীয় বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, তা হিন্দুদের হোক আর মুসলিমদেরই হোক, তারা তিনজনই অংশগ্রহণ করত। এর মধ্যে কি হলো, জায়েদ হাসানের এক আত্মীয় মারা যায়। সেই আত্মীয়র বাড়ি ছিল পানাইল গ্রামের পাশে একটি গ্রাম, নাম হচ্ছে আজমপুর। এই আজমপুরে তারা সেই আত্মীয়র ওখানে যায়। আত্মীয়র লাশ দেখে সন্ধ্যের পরে এই 3 বন্ধু ফিরছিল। পানাইল গ্রামটা মধুমতি নদীর ঠিক পাশেই অবস্থিত। তারা যখন পানাইল গ্রামের কাছে এসেছে, তখন সেখানে কাছাকাছি একটা জায়গায় শ্মশান রয়েছে এবং শ্মশানের পাশ দিয়ে আরেকটু এগিয়ে গেলে বড় একটি ব্রিজ রয়েছে এবং ব্রিজের ওই পাশে একটি বড় বটগাছ রয়েছে। এদিক দিয়েই সাধারণত যেতে হয়। ওরা তিনজন যখন শ্মশানের কাছাকাছি এসেছে, দূর থেকে দেখছিল শ্মশানের ওখানে বেশ কিছু মানুষ
একটি মৃতদেহকে সৎকার করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা চিন্তা করলো যে কে এটা হতে পারে। যাই হোক, অতটা তারা মাথা ঘামালো না, কারণ অত্র এলাকায় বেশ কিছু হিন্দু পরিবার ছিল। তো তরু যেহেতু হিন্দু ছিল, সে চিন্তা করলো যে কোনো খোঁজখবর নেব কি না, যে কে মারা গেল। তারপর চিন্তা করলো না থাক, চলে যায়। তারা যখন ব্রিজের দিকে এগিয়েছে, হঠাৎ পেছন থেকে একটা ডাক ভেসে আসে, বাবা তরু, তোদের কাছে কি ম্যাচ আছে? মরা পড়াতে এসেছি, ম্যাচ তো আনতে ভুলে গেছি। তরু, জায়েদ এবং এনামুল তারা তিনজনেই পিছনে ঘুরে তাকায়। তরু বলে যে হ্যাঁ, আমার কাছে ম্যাচ আছে। তখন ওই লোকটি ম্যাচটা নেয় এবং নিয়ে চলে যায়। তরু, জায়েদ এবং এনামুল স্বাভাবিকভাবে আবার বাড়ির পথ ধরা শুরু করে। হঠাৎ তরু বলে, আচ্ছা, আমরা কাকে ম্যাচ দিলাম? এনামুল এবং জায়েদ বলে, তাই তো, কাকে দিলাম? তরু বলে, আচ্ছা, যাকে ম্যাচ দিলাম সে আমাদের সমীর কাকা না, জুনির আব্বা? সে তো আরও বেশ কিছুদিন আগে মারা গেছে, তাহলে কাকে ম্যাচ দিলাম? ওরা শ্মশানের দিকে তখন ভালো করে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই, শ্মশান একদম ফাঁকা। ওরা চিন্তা করে কি হলো আমাদের সাথে, এটা কে ম্যাচ নিল? ভয় পায় তারা। তাড়াতাড়ি করে ব্রিজ পার হয়ে বটগাছের নিচ দিয়ে তারা বাড়ির পথ ধরে। বটগাছের যখন কাছাকাছি এই তিন বন্ধু চলে এসেছে, তখন দেখে বটগাছের ডালে কিছু একটা ঝুলছে, সাদা কাপড় পরা কিছু একটা ঝুলছে। ওরা তিনজন চিন্তা করে কে ঝুলছে এটা। ওরা তিনজনের যেহেতু মোটামুটি সাহস ছিল, ওরা বুঝতে পারে এখানে কেউ গলায় ফাঁস দিয়েছে। ওরা সেটা দেখে ভয় পায় না, ওরা চিন্তা করে কে ফাঁস দিয়েছে দেখি, কারণ মানুষদেরকে খবর দিতে হবে আশেপাশে। এই লাশটা দেখার জন্য তারা এগিয়ে যায়। তখন স্পষ্ট চাঁদের আলো ছিল। চাঁদের আলোতে তারা স্পষ্টভাবে দেখতে পায় এই লাশটি আর কারোর নয়, এটি জুনির লাশ। চোখ বড় বড় করে ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। লাশটি কথা বলে ওঠে, তোরা কেউ বাঁচবে না, সবাই মরবি। আচমকা লাশের এই কথা বলা দেখে ওরা তিনজন ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যায়। তিনজন চিৎকার করে দিক বিদিক ছুটতে থাকে। যেহেতু তাদের বাড়ি কাছাকাছি ছিল, তারা যে যার বাড়িতে চলে যায়। কিন্তু রহস্যজনক ব্যাপার হলো, এই ঘটনা এই তিনজন ছাড়া ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি, কারণ তারা এই ভয়ঙ্কর ঘটনা কাউকে বলেনি। এর কিছুদিন পরে জায়েদ, এনামুল এবং তরু তারা সন্ধ্যার পরে, ঠিক সন্ধ্যার পরে না, মানে সন্ধ্যার কিছু আগে তারা তাদের বাড়ির কাছের বাজারে যেত। সন্ধ্যার পরে চাটা খেয়ে কিছু সময় আড্ডা দিয়ে আবার ফিরে আসতো। তারা যেই পথ দিয়ে ফিরে আসতো, সেই পথে অদ্ভুত একটা বিষয় দেখতে পায়, কারণ সেই পথের পাশেই রয়েছে জুনিদের সেই বাড়ি, যেই বাড়িতে এখন কেউ থাকে না। তারা যখন ওই পথ দিয়ে আসছিল, দূর থেকে দেখে যে জুনিদের বাসার ওখান থেকে কি একটা ছায়া মূর্তি যেন বের হয়ে আসছে। তারা লক্ষ্য করলো জুনির বাড়ির ভেতর থেকে ওই ছায়ামূর্তি বের হয়ে রাস্তার উল্টো পাশে একটি বাগান রয়েছে, সেই বাগানের মধ্যে দ্রুত নেমে চলে গেল। মানে বাড়ি থেকে দ্রুত বের হলো এবং বাগানের মধ্যে দ্রুত নেমে চলে গেল। তারা চিন্তা করে যে এই বাড়িতেও কেউ থাকে না, এটা তো একটা পরিত্যক্ত বাড়ি, এখন কে বের হলো আর চলে গেল। প্রথম দিন তারা আসলে এই বিষয়টাকে তেমন গুরুত্ব দেয়নি। দ্বিতীয় দিন যখন তারা ফেরে, তারা এই একই দৃশ্য দেখতে পায়। তৃতীয় দিন ওরা বাজার থেকে ফেরার আগেই চিন্তা করেছে, আজকে যদি আমরা দেখি, আমরা ওটাকে ধরব যে ওটা কে ওই জুনির বাড়ি থেকে বের হয় আর বাগানের মধ্যে দ্রুত মিলিয়ে যায়। ঠিক আমরা যখন ওই পথ দিয়ে যাই, তখনই আমাদের সামনে আমরাই দেখি ঘটনা কি। তৃতীয় দিন ওরা যখন ফিরছিল,
তখন আকাশে চাঁদের আলো ছিল, ছিল জ্যোৎস্না রাত। রাস্তাঘাট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং ওদের হাতে তখন আলো ছিল। ওরা যখন ফিরছে ঠিক একই রকমভাবে ওরা দেখতে পাচ্ছে জুনিদের বাড়ির ভিতর থেকে কোনো একটা ছায়ামূর্তি বের হচ্ছে। তখন ওরা দ্রুত ছায়ামূর্তিকে ধরার জন্য এগিয়ে যায়। ওরা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। অদ্ভুত বিষয় যেটা লক্ষ্য করে সেটা হচ্ছে যে যখনই ছায়ামূর্তি বুঝতে পেরেছে যে তিনজন দ্রুত এগিয়ে আসছে তাকে ধরার জন্য, ছায়ামূর্তি তখন তার চলার গতি দ্রুত না করে বরং স্লো করে, ধীরে করে দেয়, যাতে এই তিনজন তাকে ধরতে পারে। তিনজন যখন কাছে যায়, কাছে গিয়ে দেখে এটি আর কেউ নয়, এটি জুনি। জুনি তখন বলে, ঘরের ছেলে ঘরে ফিরে যা, তোদেরকে একজন একজন করে মারব, শুধু সময়ের অপেক্ষায় থাক। এই বলে আবার দ্রুত জুনিদের বাগানের উল্টো পাশে যে বাগান ছিল সেই বাগানের মধ্যে জুনি মিলিয়ে যায়। ওরা তিনজন মারাত্মক ভয় পায়। লাশকে দাহ করা হয়েছে, এই জুনি কোথা থেকে আসলো? তারা দ্রুত বাড়ি ফিরে যায়। এবারও এই ঘটনা তারা কাউকে বলে না। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় বলে রাখি, আলামিন ডাক্তার যেই বাগান পার হয়ে জুনিদের বাড়িতে গিয়েছিল, এটি হচ্ছে সেই বাগান, যেই বাগানের মধ্যে জুনি হেঁটে মিলিয়ে যাচ্ছে, যেই ঘটনাটি আমি এর আগের স্টোরিতে আপনাদেরকে বলেছি। যাই হোক, তরু, জায়েদ, এনামুল তারা বাড়ি ফিরে যায়। এই ঘটনা তারা কাউকে বলে না। পরের দিন সকালবেলা এনামুল ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে জায়েদের বাড়িতে যায়। ওদিকে জায়েদও ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে এনামুলের বাড়িতে যায়। এনামুলের বাড়িতে যখন জায়েদ যায়, জিজ্ঞাসা করে এনামুল কোথায়। এনামুলের বাড়ি থেকে বলা হয়, ও তো তোমাদের বাড়িতে গেছে সকালেই। আবার একই ঘটনা যখন জায়েদের বাড়িতে এনামুল যায়, তখন জায়েদের বাড়ি থেকেও বলে, ও তো তোমাদের বাড়িতে গেছে। দুজনের পথে দেখা হয়। দেখা হয়ে বলতে থাকে, জানিস, বিশেষ করে এনামুল জায়েদকে বলছে, জানিস জায়েদ, আমি আজকে রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। জায়েদ বলে, আমিও তো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দেখার জন্য এবং কি ঘটনা ঘটেছে তোকে বলার জন্যই তো আমি ছুটছিলাম। বলে, কি ঘটনা? প্রথম জায়েদ বলে যে, আমি দেখি যে জুনি যেই গাছে সুসাইড করেছিল, তরু সেই গাছের ডালে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে ঝুলছে। এনামুল বলে, আমিও তো একই স্বপ্ন দেখেছি। ওদিকে ওরা দুজন খবর পায় যে তরু হন্যে হয়ে জায়েদ এবং এনামুলকে খুঁজছে। যখন তরুর সাথে জায়েদ এবং এনামুলের দেখা হয়, তরু বলে, জানিস জায়েদ, জায়েদ আর এনামুল, আমি আজকে রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি দেখি জুনি যেই গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল, সেই গাছে আমার লাশ ঝুলছে। ওরা তিনজন বলে, স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই। আমার মনে হয় দুঃস্বপ্ন দেখেছি, কিন্তু তাই বলে একই স্বপ্ন তিনজন? জায়েদ কিছুটা নাস্তিক প্রকৃতির ছিল। সে বলে যে এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, এটা নিয়ে আমাদের চিন্তারও কিছু নাই, যে যার বাড়ি চলে যায়। প্রিয় লিসেনার্স, পরের দিন সকালে সেই গাছের সেই ডালেই তরুর ঝুলন্ত দেহ পাওয়া যায়। পরিবারের লোকজন বলতে থাকে, তরু কেন সুসাইড করলো, রাতে কখন বের হলো, কি হলো কিছুই বুঝতে পারছি না। ওর তো কোনো সমস্যা ছিল না, তো সুসাইড করলো কেন? জাহেদ এবং এনামুলকে যখন তার পরিবারের লোকজন জিজ্ঞাসা করে, তখন তারা বলে যে আগের রাত্রে আমরা এই স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই স্বপ্ন কেন দেখলো এই বিষয়ে কেউ কিছু বুঝতে পারছিল না। তরুর দেহকে সৎকার করা হয় সেই শ্মশানে, যে শ্মশানে সমীর দে তরুর কাছ থেকে ম্যাচ নিয়েছিল। তরুর দেহ সৎকার করে জায়েদ এবং এনামুল যে যার বাড়ি ফিরে যায়। তাদের সবারই মন খারাপ। প্রিয় বন্ধুর মৃত্যুতে তারা শোকে কাতর হয়ে পড়ে। এর কয়েকদিন পর জায়েদ সকালবেলা ছুটতে ছুটতে এনামুলের বাড়িতে আসে। বলে, এনামুল,
আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম জুনি যেই গাছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছিল সেই গাছে আমার লাশ ঝুলছে। এনামুল জায়েদকে সান্ত্বনা দেয় যে না, এটা কিছু না, এটা এমনি খামখেয়ালি ব্যাপার, এরকম চিন্তার কিছু নাই। কিন্তু চিন্তার তো আসলে রয়েছে। পরের দিন সকালবেলা ঠিক একই জায়গায়, একই গাছে, একই ডালে জায়েদের ঝুলন্ত দেহ পাওয়া যায়। জায়েদের যখন মৃত্যু হয় তখন জায়েদের পরিবার এবং তরুর পরিবার এনামুলকে চাপ দেয় যে তুমি সত্যি করে বলো, তরু মারা গেল, জায়েদ মারা গেল, ঘটনা কি? তখন এনামুল যে ঘটনা বলে গ্রামবাসী শুনে ধিক্কার দিতে থাকে। এনামুল বলে আসলে কিছুদিন আগে জুনি যে মারা গেছে, আসলে জুনির মৃত্যুর জন্য আমরা তিনজনই দায়ী। জুনির মৃত্যুর কারণে তার পরিবারের সব সদস্য মারা গেছে, এই জন্যও আমরা তিনজন দায়ী। এনামুল বলে তরু জুনিকে পছন্দ করত, কিন্তু জুনি তরুকে পছন্দ করত না। তরু বিভিন্ন সময় জুনিকে উত্ত্যক্ত করত। তরু যখন বুঝতে পারল কিছুতেই জুনিকে সে বাগে আনতে পারবে না, তখন সে বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে। এই সহজ সরল মেয়ে জুনিকে বিভিন্ন ছলে বলে কৌশলে ফাঁদে ফেলে। কোনো এক সন্ধ্যায় তাকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসে, পাশের একটি জঙ্গলে তাকে নিয়ে যায়। তখন সেখানে এনামুলও ছিল। এনামুল বলে যে সে তখন প্রথমে বুঝতে পারেনি আসলে কি হতে যাচ্ছে, কিন্তু এনামুল যখন বুঝতে পারে তরু এবং জায়েদ জুনির সাথে খারাপ কিছুর মতলবে তাকে এখানে নিয়ে এসে ফাঁদ পেতেছে, তখন এনামুল তাদেরকে নিষেধ করে, কিন্তু সেই নিষেধটাও জোরালো ছিল না, যার ফলে তরু এবং জায়েদের লালসার হাত থেকে জুনিকে এনামুল রক্ষা করতে পারেনি। এই ঘটনার পর তরু এবং জায়েদ দুজন মিলে আবার জুনিকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে এবং বলে কাউকে কোনো কিছু না বলতে। এরকম আচমকা অপমানে, লজ্জায়, ঘৃণায় কাউকে কিছু না বলেই, এমনকি পরিবারের কাউকেও কিছু না বলেই জুনি এই আম গাছের ডালে সুসাইড করে, যার শোকে জুনির মা বাবা এবং পরবর্তীতে তার ভাইও মারা যায়। শেষ হয়ে যায় একটি পরিবার। এনামুল বলে যে আমার অতটা দোষ ছিল না, কিন্তু আমি হয়তো বা চেষ্টা করলেও ওদেরকে থামাতে পারতাম, কিন্তু যেহেতু ওরা কাছের বন্ধু, ওরা কি মনে করবে, এই জন্যে আমি অতটা জোরালো পদক্ষেপ নিইনি। কিন্তু আমি কিছু করিনি, যা করার ওরাই করেছে, আমি তো কিছু করিনি। কিন্তু এনামুল বুঝতে পারে যে ওরও সময় ঘনিয়ে এসেছে। এই ঘটনা যখন এনামুলের পরিবার জানতে পারে, তখন স্থানীয় একজন মোটামুটি কবিরাজ গোছের মানুষ, তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার কাছে এনামুলের মা বাবা এনামুলকে সহ নিয়ে যায়। কাউসার মোল্লা তিনি জুনির আত্মারূপী ওই জিনকে হাজির করেন। সেই জিন এসে বলে যে এই তিনজন জুনির মৃত্যুর জন্য দায়ী, এদের তিনজনকে আমি মেরে ফেলব। অলরেডি দুজনকে হত্যা করা হয়ে গেছে, এখন এনামুল বাকি আছে, একেও আমি মারব। কেউ যদি একে বাধা দেওয়ার চেষ্টা করে বা আমার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, তারও আমি ক্ষতি করব। কেউ আমার হাত থেকে এনামুলকে বাঁচাতে পারবে না। এ কথার পর এনামুলের মা বাবা খুব ভেঙে পড়ে। এনামুলকে সহজে বাড়ির বাইরে যেতে দিত না। হঠাৎ এক রাতে এনামুল একটা স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে একটি ডোবায় পড়ে বা একটি ডোবায় ডুবে এনামুলের মৃত্যু হয়েছে। সকালবেলা যখন এনামুল ঘুম থেকে উঠে তার পরিবারকে বলে, তখন তার পরিবার বুঝতে পারে এনামুলের সময় শেষ হয়ে গেছে। কিন্তু ওই জুনি ভূত যতই বলুক যে আমার হাত থেকে ওকে বাঁচাতে পারবে না, তারপরও মা বাবা তো সন্তানকে বাঁচানোর চেষ্টা করবেই। বেশ কয়েকজন হুজুরের কাছে এনামুলকে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক হুজুরই বলে যে আসলে এনামুলকে ওই জুনি ভূতের হাত থেকে বাঁচানোর ক্ষমতা তাদের নেই, তারা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না।
যদি হস্তক্ষেপ করা হয় তাহলে তাদের অনেক ক্ষতি হবে, যার কারণে তারা এই বিষয়ে সাহায্য করতে পারবে না প্রকাশ করে। এর মধ্যে একটা সমস্যা দেখা দেয়। এনামুল অনেকটা পাগলের মতো হয়ে যায়। সে যখনই বাসা থেকে বের হতো, যখন কোনো মেয়েকে দেখত, হোক সে শিশু, হোক সে বয়স্ক নারী, হোক সে কিশোরী যুবতী, প্রত্যেকেরই হাতে পায়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করত। বলতো, জুনি আমার অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দাও। জুনি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তো মহিলারা যখন এনামুলের এই ধরনের পাগলামি আচরণ দেখত, এনামুলকে দেখলেই তারা দৌড়ে পালিয়ে যেত এবং এনামুলের কারণে রাস্তায় মহিলারা বের হতে ভয় পেত যে এনামুল পাগলের সাথে দেখা হলেই সে এরকম হাতে পায়ে ধরে কান্নাকাটি করবে, হাউমাউ করবে, যার কারণে এনামুলকে বাড়ি থেকে সহজে বাইরে বের হতে দিত না। আর বাইরে বের হলেই এনামুল এরকম ঘটনা ঘটাতো। কোনো একদিন দুপুরবেলা এনামুলের পরিবারের সদস্যর সাথে বাসার কাছে একটি পুকুরে গোসল করতে যায়। সবাই গোসল করে ফিরে আসলেও এনামুলকে আর দেখা যায় না। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও এনামুলকে পাওয়া যায় না। ওই সময় অন্যরা যারা পুকুরে গোসল করছিল তাদেরকেও জিজ্ঞেস করা হয়। তারাও বলে তারা এনামুলকে পুকুর থেকে উঠে আসতে দেখেনি। সবাই বুঝতে পারে এই পুকুরেই হয়তোবা এনামুলের লাশ রয়েছে। জাল ফেলে ডুবুরি নামিয়ে তন্ন তন্ন করে খোঁজা হলেও পুকুরের কোথাও এনামুলকে পাওয়া যায় না। এনামুলের মা বাবা আবার সেই কাউসার মোল্লার কাছে যায়। কাউসার মোল্লা জুনি ভূতকে হাজির করে। জুনি ভূত বলে, এনামুলকে আমি জীবিত দেব না, মৃতও দেব না। ওকে আমি কি করেছি সেটাও বলবো না, এটাই ওর শাস্তি। এনামুলের মা বাবা হাউমাউ করে কান্নাকাটি করে, বলে যে আমার ছেলের লাশটা অন্তত দাও, তাকে কবরস্থ করি। এনামুলের মা বাবার কান্নাকাটি বারবার অনুনয় বিনয়ের কারণে অবশেষে জুনি ভূত রাজি হয়। জুনি ভূত বলে, আগামীকাল জোহরের আজানের পরই তোমরা সবাই পুকুরে যাবা, সেখানে আমি এনামুলের লাশকে ফেরত দেব। কিন্তু কেউ যেন পুকুরের আশেপাশে তখন না থাকে। জোহরের ঠিক আজানের পরেই তোমরা যাবা, তার আগে যেন পুকুরের আশেপাশে কেউ না থাকে। সত্যি পরের দিন জোহরের পর যখন এনামুলের পরিবার সেই পুকুরের কাছে যায়, দেখে এনামুলের লাশ উপর হয়ে ভেসে রয়েছে। তার লাশটা যখন পুকুরের থেকে ওঠানো হয় তখন মনে হচ্ছে মাত্র কয়েক মিনিট আগে এনামুল মারা গিয়েছে। তার শরীর তখনও গরম ছিল। এনামুলকে কবর দেওয়া হয়। এর সাথেই শেষ হয় জুনি ভূতের প্রতিশোধ। এই ঘটনার প্রায় 50 বছর পরে জুনি ভূতের দেখা মেলে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নে, যেখানে এক গ্রাম্য ডাক্তার আলামিনের সাথে জুনি ভূতের দেখা হয়। কিন্তু আলামিন ডাক্তারের কিছু ছোটোখাটো ভুলের কারণে নেমে আসে তার করুণ পরিণতি। সেই ঘটনা আপনারা শুনেছেন এর আগের স্টোরিতে। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয়, সেটি হচ্ছে জুনি ভূত যেই আম গাছে সুসাইড করেছিল এবং তরু জায়েদ যেই গাছে তাদের লাশ পাওয়া গেছিল, সেই গাছটি এখনও রয়েছে আলফাডাঙ্গার উপজেলার পানাইল গ্রামে। গাছটি কিন্তু তেমন বড় হয়নি, কিন্তু মোটা হয়েছে। ওই গাছের কেউ ডাল ভাঙতে পারে না, কেউ পাতা ছিঁড়তেও পারে না, এমনকি কেউ আমও পারে না। আম যেগুলো নিচে পড়ে সেগুলি মানুষ খায়। যদি কেউ ওই গাছের ডাল ভাঙে বা কোনো পাতা ছেড়ে, তার কোনো না কোনো ক্ষতি হয় এবং সবাই বলে এটি জুনি ভূতই করে। কাউসার মোল্লা এখনও জীবিত আছে। তার কাছে হাজির হয়ে জুনি ভূত বলেছিল যে আমি এই গ্রামেই থাকব, আমি কোথাও যাব না, এই আম গাছেই থাকব। কেউ এই আম গাছের ক্ষতি করার চেষ্টা করলে আমি তাকে ক্ষতি করব। প্রিয় লিসেনার্স, আম গাছটি এখনও রয়েছে। অদ্ভুত রকমের একটি গল্প, যেন সিনেমার গল্পকেও হার মানায়।
হ্যাঁ প্রিয় লিসেনার্স, এটি ছিল জুনি ভূতের ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ঘটনা শোনার অপেক্ষায় থাকবেন। খুব তাড়াতাড়ি আর একটা ঘটনা আমরা আপলোড করব। আসসালামু আলাইকুম।